আজকে আমরা খুব সহজে ন্যারেশন শিখবো। তো সবাই ভালো আছো? জোরে বলো, ভালো আছো? আচ্ছা, শিখবো হচ্ছে ন্যারেশন এবং মানে যত সহজ নিয়মগুলো আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, ন্যারেশন জিনিসটা কি? মেইনলি অন্যের কথাকে নিজের মতো করে উপস্থাপন করা, তাই না? যেমন দেখো, একটি ডিরেক্ট সেন্টেন্সে ব্যবচ্ছেদ। ডিরেক্ট সেন্টেন্স কোনটা বলো দেখি? এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটাকে আমরা করব কি? ইনডিরেক্ট বানাবো। কি বানাবো? একটা বক্তা ডিরেক্ট যেভাবে বসছিল, ডিরেক্ট যেভাবে বলা হয়েছিল, যেমন যদি গীতি বলে যে আমি ভালো আছি, এখানে রিফা বলছে যে আমি ভালো আছি বা আমি ভালো ছিলাম, ওর কথাটা আমি বলবো যে রিফা বলেছিল সে ভালো আছে। আমি আছে কথাটা ব্যবহার করলাম, কিন্তু আমি এটা পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা দুইটাকে যোগ করার জন্য মাঝখানে যে কমাটা উঠাই দিয়ে কিছু কাজ করব। দেখো তো, হি স্যাড টু মি আই এম ফাইন। তো দেখো, এটা সাবজেক্ট, এটা কি? রিপোর্টিং ভার্ব। এটা কি? প্রপোজিশন, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? কারণ প্রপোজিশনের পরে কি বসে? অবজেক্ট। এবার দেখো, এটা রিপোর্টেড স্পিচটা, যেটা রিপোর্ট করা হয়েছে বক্তার দ্বারা, রিপোর্টেড স্পিচ বলা হয়। আর পুরো বাক্যটাকে আমরা বলছি রিপোর্টিং স্পিচ। আমি যেটা বলছি এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং স্পিচ এটাকে যে বলা হয়, এটা কিন্তু গ্রামারে থাকে না। পুরো ন্যারেশন গেমে আমাদের প্রধান কাজ হলো রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা, এবং রিপোর্টিং স্পিচের ভেতরের উপাদানগুলো কি করব? পরিবর্তন করব। মানে পরিবর্তন হবে কোনটা? এটা হবে, এটা হবে না, এদিকে হবে। রিপোর্টেড স্পিচের ভেতরে, এই যে রিপোর্টেড স্পিচের ভেতরের জিনিসগুলো আমরা পাল্টাবো। কোনটা? ভার্বটা আর ডাউন প্রোনাউন গুলো পাল্টাবো। এই ফাইনটাকে তো আমি পাল্টাইতে পারবো না। হ্যাঁ, পরের স্লাইডে চলে যাই। দেখো, পরিবর্তনের তিনটি মূল গিয়ার। আমরা গাড়ি ব্যবহার করলে আমরা কি গিয়ার দিই না? 1 গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, কোন গাড়িতে আছে 4 গিয়ার। তো এটা 3টা গিয়ার দিয়ে সাজানো হয়েছে। পারসন চেঞ্জ করব, টেন্স পরিবর্তন করব, আর সময়টা পরিবর্তন করে দেব। তাহলে ডিরেক্ট থেকে কি হয়ে যাবে? ইনডিরেক্ট। মানে ওর বাক্যটাকে আমরা যে কমার মধ্যে রেখেছিলাম ওই কমাটা আর থাকবে না। হ্যাঁ, ওই ইনভার্টেড কমাটা থাকবে না। আর মাঝখানে যে কমাটা ছিল সেটা তুলে দিয়ে আমরা দ্যাট দিব, কখনো কখনো টু দিব, কখনো ইফ দিব, কখনো ওয়েদার দিব, কখনো নট টু দিব, এরকম জিনিসগুলো দিব। দেখো, তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমেশন ইঞ্জিন। ব্যক্তি পরিবর্তন করে দিব, ব্যক্তি কার ক্ষেত্রে কোনটা হবে সেটা আমরা পরে দেখছি। টেন্সটা পরিবর্তন করব, এটা পরে দেখছি। টাইমটাও পরিবর্তন করে দিব। যদি এখন হয় তাহলে আমি ওইটা শব্দটাকে কি করব? তখন করে দেব। কোনটা তো আগে বলেছিল সে। দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। এটা খেয়াল রাখতে হবে। দেখো, এখানে সেইজ আছে, স্যাড থাকলে তাহলে তো আমরা পরিবর্তন করব। এখানে পাস্ট হলে এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। একটা টেন্সের উপর ভিত্তি করে আরেকটা টেন্স তোমাকে পাল্টাইতে হবে। তাহলে এখানে যদি এটা থাকে শুধু পার্সনটা আমরা পরিবর্তন করব, আর ভার্বের কোনো কিছু পরিবর্তন করতে যাব না, তাই না? হ্যাঁ, এই যে পার্সনটা এখানে পরিবর্তন করে দিলাম, আর এটা কি হয়ে গেছে? হি। কারণ ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে। এটা আমরা একটু পরে দেখছি। ফার্স্ট পার্সন, তাহলে ব্যক্তি পরিবর্তন করব, টেন্স পরিবর্তন করব, শব্দ পরিবর্তন করব, মানে টাইম আর কি। তাহলে কি হয়ে যাবে? আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হবে এবং ট্রান্সফর্ম বাক্যটা হয়ে যাবে। পার্সন গিয়ার, দা সান ফর্মুলা। এটা খুব গোপন ফর্মুলা, আমি দিলাম আজকে আর কি, তাই না? খুবই গোপন ফর্মুলা একটা। সান ফর্মুলা। কি ফর্মুলা? সান ফর্মুলা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কে কোনটাকে ফলো করবে? এখানে দেখো, ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। এই যে সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে যদি ফার্স্ট পার্সন থাকে কাকে ফলো করবে? পার্সন, সাবজেক্টকে। আবার যদি কি বলে সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন এই অবজেক্টকে ফলো করবে। এখানে যদি ইউ থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে নিতে হবে। এবার যদি তোমার থার্ড পার্সন থাকে, এই যে থার্ড পার্সন, হি, শি, ইট, তাহলে এই থার্ড পার্সনের ক্ষেত্রে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন আমরা করতে যাব না। যেমন এখানে দেখো, করিম স্যাড টু মি আই লাইক ইউ। এখানে কোন পার্সন আছে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনটা কাকে ফলো করবে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টকে করিমকে আমরা হি বানাই দেব, তাই না? এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, এটা একটা সুন্দর নিয়ম আছে। প্রেজেন্ট থাকলে পাস্ট করে দেব জাস্ট, আর পাস্ট থাকলে পারফেক্টে চলে যাবে।
যেমন পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা কোনো বড় ফ্যাক্টর না, প্রেজেন্ট থাকলে পাস করে দেবো, আর পাস থাকলে পাস্টের পারফেক্ট অংশতে চলে যাবো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কোরিন স্যাড টু মি আই লাইক ইউ। এবার দেখো ইউ, ইউ কোন পারসন? Second person. কাকে বল করবে? Object কে? অবজেক্ট কে? Me. তাই না? এবার তাহলে কোরিন সেড টু বদলে আমরা টোল বসে, তাই না? কোরিন টোল মি দ্যাট হি, এই যে হি, লাইকটা হয়ে গেল লাইকড, ইউটা আমি ছিলাম ওই জন্য হয়ে গেল মি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট, আই হলো হি অনুযায়ী, লাইক হলো লাইক, ইউটা আমাকে বোঝাচ্ছে বলে আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার চলে আসলো টেন্স গিয়ার, দা স্টেপ ব্যাক ফ্লো চার্ট, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আমরা কি করব? হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে Past continuous. পাস্ট ইনডেফিনিট থাকলে Past পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করব? পাস্ট পারফেক্ট perfect. কন্টিনিউয়াস। এই তো হচ্ছে ঘটনা। চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই দ্য সান রাইজেস এ থাকবে, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টালে থাকবে, এটা ম্যান ওয়াজ মর্টাল কখনো করতে যাব না আমরা, তাই না? আচ্ছা, এবার কিছু ওয়ার্ড যেগুলো টাইম ওয়ার্ড আমরা বলছিলাম যে সময় সংক্রান্ত যে ওয়ার্ডগুলো সেগুলো পরিবর্তন করবো। যদি রিপোর্টেড স্পিচ ওই ইনভার্টেড কমার মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে, না বলো দেখি সবাই, না থাকলে কি হবে? Then. আর টুডে থাকলে, Then. টুনাইট থাকলে, Then night. টুমরো থাকলে, The next day. বা দ্য ফলোইং ডে। হ্যাঁ, আর ইয়েস্টারডে, The previous day. লাস্ট নাইট, The previous night. দিস বা দিস। That those. হ্যাঁ, এই যে দিসের দ্যাট আর দিসের দোস, হেয়ারের There. কামের Go. গো। এই তো চলে গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের, মানে আমরা ওই যে বাক্যটাকে জয়েন করবো আর কি দ্যাট দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে জয়েন লাগে? That. সাবজেক্ট টোল বা সেট থাকে, অবজেক্ট থাকে, তারপর দ্যাট দিয়ে, তারপর চেঞ্জ সাবজেক্ট আর ভার্বগুলো চেঞ্জ করে আমরা বাক্যটাকে জয়েন করে দিই। ওই এর আগে যেটা করলাম, হি স্যাড টু মি আই লাইক কফি, কি হলো? হি টোল মি, এরকম আমরা ওটা দিয়ে দিতে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি দিব? দ্যাট দিব, আইটাকে সাবজেক্ট, তাহলে হি লাইকটা লাইক হয়ে গেল, কফি কফি হয়ে গেল। এবার আসলো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কিন্তু আমি পার্ট বাই পার্ট করে নিয়েছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট দিচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দেব? ইফ বা ওয়েদার। দুটা মানে কিন্তু যদি, দুটা মানে কি? যদি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেব যে ইফ বা ওয়েদার। আর যদি ডব্লিউএস দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকে তাহলে আমরা কি নেব? ডব্লিউএস ওয়ার্ডটাই নেব, ডব্লিউএস ওয়ার্ডটাই নেব, আর কোনো অন্য ওয়ার্ড খুঁজতে যাব না। কিন্তু প্রশ্নের ক্ষেত্রে এই ইফ বসে কেন? এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, যে সে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি গিয়েছিলা, তো তুমি কি গিয়েছিলা ওটা কিন্তু ওর কথাটা ওর মতো রেখে দিলাম। যদি আমি এভাবে বলি যে সে আমাকে বলেছিল, স্লাইড চেঞ্জ হলো, হ্যাঁ, সে আমাকে বলেছিল তুমি কি গিয়েছিলা, তাহলে এটা কিন্তু ওর মতো কথাটা রেখে দিতে হবে। আবার যদি ওর মতো না রাখে আমার মতো পরিবর্তন করি, তখন কি হবে? সে আমাকে বলেছিল আমি গিয়েছিলাম কিনা। এবার কিন্তু ওর কথাটা আমি রাখি নাই, কি করলাম? চেঞ্জ করে দিলাম। এই কিনা মানে কাজটা করেছিলাম কিনা, গিয়েছিলাম কিনা, খেয়েছিলাম কিনা, এই কিনা মানে ইংলিশ হচ্ছে কি? গেলে কই? If. হ্যাঁ, তাহলে কিনা মানে করেছিলাম কিনা, গিয়েছিলাম কিনা, খেয়েছিলাম কালা। এই তো মাকে, তোর মা তোকে কি জিজ্ঞেস করলো? যে মা আমাকে জিজ্ঞেস করলো আমি দুপুরে খাইছিলাম কিনা, তাই না? মা কিন্তু প্রশ্ন করছিল এই তুই খাইছিলি, কিন্তু ওইটাকে আমি ঘুরাই দিলাম যে মা আমাকে জিজ্ঞেস করলো আমি খাইছিলাম কিনা, হয়ে গেল। ওই জন্য এই কিনা ইংলিশ মানে কিনা মানে বাই না, আবার হ্যাঁ কোনো করেছিলাম এটা ইফ বার হয়ে যায়। তাহলে দেখো ওই উদাহরণ দিছি কি, দিছি একটা, হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং। এটা যদি আমরা ইনডিরেক্টে রাখি তখন কি হবে? ডিরেক্টে রাখি তখন কি হবে? হি সেড টু মি, হি সেড টু মি, হ্যাঁ
why are you going? He said to me, why are you going? তখন এটাকে আমরা পরিবর্তন করে এভাবে নিয়ে আসছি। আবার এখানে দেখো, he said to me, why are you going? where are you going? এখানে where হবে না, he said to me, are you going? কারণ আমরা তো এটা past tense নিয়ে আসছি said এর বদলে, তাই না? said এর অনুযায়ী। আবার এখানে হবে কি, he said to me, মানে where are you going? ওইখানে ইউটা আই হয়ে যাবে এরকম করে। তাহলে ক্রিটিক্যাল রুলটা যেটা হচ্ছে, প্রশ্নবোধক বাক্যটি ইনডিরেক্ট হওয়ার সময় অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ কোশ্চেন চিহ্ন উঠে গিয়ে ফুল স্টপ বসবে, এটা খেয়াল রাখতে হবে। এবং সাবজেক্টের পরে ভার্ব বসবে। ইফের পরে কিন্তু তুমি অক্সিলারি রাখতে পারবে না, অবশ্যই তোমাকে কি করতে হবে, সাবজেক্টটা নিতে হবে, ইফের পরে সাবজেক্ট নিতে হবে। এবার চলে আসলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দিয়ে করি, কি করি বলতো? আমরা অর্ডার দিয়ে করি, অ্যাডভাইস দিয়ে করি, রিকোয়েস্ট দিয়ে করি, ফরবেড দিয়ে করি, হ্যাঁ, আর টোল দিয়ে করি। কিছু বোঝা না গেলে আমরা টোল দিয়ে করি। দেখো, এই অর্ডার কখন, অ্যাডভাইস কখন, যে কাজটা আমরা সব সময় করা, যেমন রোদ্রে দৌড়াদৌড়ি করিও না, এটা কি অর্ডার না অ্যাডভাইস? এটা সব সময় করা উচিত নয়, ওই জন্য এটা অ্যাডভাইস হলো। আমি তোমার ভালো করে লেখো, এটা কি অর্ডার না অ্যাডভাইস? অর্ডার করলাম, হ্যাঁ, ও ভালো সবসময় ভালো করে নাও লিখতে পারে। আর আমি বললাম ভাই চিল্লাচিল্লি করিও না, এটা অর্ডার করলাম। ভাই দ্রুত ভাতটা খেয়ে নাও, এটা অর্ডার। কিছু কিছু অর্ডার এরকম হয় না যে অর্ডারও বোঝায় না, অর্ডারও বোঝায় আবার অ্যাডভাইসও বোঝায়। ভালো করে লেখো, এটা তো অ্যাডভাইসও বোঝাচ্ছে, তাই না? সবসময় লেখা উচিত, এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে যদি সাময়িকভাবে কোনো কিছু বলি, এটা অর্ডার হবে। আর যদি তোমার সবসময়ের জন্য যে কাজটা আমাদের করা হচ্ছে সেটা অ্যাডভাইস হবে। আর প্লিজ কথাটা থাকলে যদি রিকোয়েস্ট বোঝায়, উড ইউ মাইন্ড বা প্লিজ, এই কথাগুলো থাকলে কি হবে, রিকোয়েস্ট হবে। তারপর কি হলো, নিষেধ। নিষেধ আমরা ফরবিড করব, আর বোঝা না গেলে আমরা টোল। এইটা হচ্ছে কথা। দ্য টিচার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই। এটাকে যদি আমরা ডিরেক্টে রাখি তখন কি হবে, দ্য টিচার সেড টু মি ডোন্ট টেল এ লাই। দ্য টিচার সেড টু মি ডোন্ট টেল এ লাই। তাহলে এই যে সেডটা আমরা বুঝবো কিভাবে, ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা কি বোঝাচ্ছে, ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা কি বোঝাচ্ছে। ডোন্ট টেল এ লাই কি হবে, মিথ্যা বলিও না। এটা কি একবারের জন্য না সবসময়ের জন্য? ওই জন্য হচ্ছে অ্যাডভাইস। তার অ্যাডভাইসের পরে কিন্তু টু লাগবে না, এটা মনে রাখি, অ্যাডভাইস টু মি হবে না। এবার আসলো লেটস দ্বারা প্রস্তাব বোঝালে। লেটস দ্বারা প্রস্তাব বোঝালে কি হবে, সাজেস্ট হবে তার আগে, তারপর দ্যাট দিয়ে আমরা সাবজেক্ট দেব, হ্যাঁ, শুড নিব, হয়ে যাবে। এবার আমরা অবজেক্টিভ সেন্টেন্সে চলে গেলাম। অবজেক্টিভ সেন্টেন্স কি হবে, এই সেইডের বদলে প্রেইড বা উইশড কথাটা বলবে। এখানে দেখি বাক্যটা আমরা, যে ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এই সেইডের বদলে কি হবে এখানে, প্রেইড, তাই না? আচ্ছা, ফাদার প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। প্রেইড টু মি দ্যাট দাও, সমস্যা নেই। প্রেইড টু মি দ্যাট, ফাদার প্রেইড টু মি দ্যাট আল্লাহ, মেটা হয়ে গেল মাইট, তারপর ব্লেসটা ব্লেসে থাকে গেল। আর যেহেতু এটা সেকেন্ড পারসন, কাকে পুরো করবে, অবজেক্টকে, তাহলে মিটা মিয়ে থাকে গেল, মানে আমাকে। এই হচ্ছে কথা। প্রেটের পর টু বসে, প্রেড টু মি বসে। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিভাবে আমরা দ্যাটের বদলে, দ্যাটের বদলে না, দ্যাট তো বসাবোই, এই সেইডের বদলে কি বসাবো, মানে স্যারের বদলে। আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, আর বিস্ময় বুঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। হ্যাঁ, দেখি এখানে, হি সেড হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এটা তারপর কি হলো, এটা ও আনন্দ প্রকাশ করে বলো না, দুঃখ, তাহলে জয় হলো এক্সক্লেম, মানে বলা, প্রকাশ করা। আচ্ছা স্যার, এটা বিষয় হচ্ছে না, বিষয়। হ্যাঁ, বিশ্বসূচক বাক্যটাতে এক্সক্লেমেটরি বাক্যকে আমরা কি করব, এটা অ্যাসার্টিভ বানাই দেব, বুঝো নাই? ওয়ান্ডার, হ্যাঁ, এখানে আর অ্যাসার্টিভ থাকবে না, কি বলে, এক্সক্লেমেটরি থাকবে না, অ্যাসার্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। যখনই এখানে আমরা বিস্ময় চিহ্ন দেখবো তখনই আমরা এই কথা নিয়ে আসবো, এক্সক্লেমেটরি জয় বা ওয়ান্ডার, বা আরো আছে কিন্তু গ্রিফ আছে। যদি দুঃখ কষ্ট বোঝায় তাহলে গ্রিফ হবে, GRIF, এক্সক্লেম উইথ গ্রিফ। তাহলে সে এক্সক্লেম উইথ জয়, কেন এটা জয় ছিল, ফুলটা দেখে, বার্তা দেখে সে আনন্দ পাইছে। সে এক্সক্লেম উইথ জয় দ্যাট, এই যে ইটটা নিব, ইটটা নিয়ে ভার্বটাকে পাস ফর্ম করে দেব,
তারপর বাকিটা অ্যাড করে দেবো। এই ওয়াটে মানে কি ভেরি, ওয়াটে মানে কি ভেরি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওয়াটে বা আর কি থাকে, আর কি থাকে, হাউ থাকে। একটা প্রশ্ন ওয়াটে বা হাউ থাকলে হ্যাঁ প্রশ্ন করো। হচ্ছে যে এক্সপ্লেন উইথ ওয়ান্ডার হচ্ছে না, হ্যাঁ বিস্ময় তো বুঝাইছে না যে পাখিটা কি সুন্দর। পাখিটা কি সুন্দর, হ্যাঁ ওয়ান্ডার দিলে একটু বেশি হয়ে যাবে মনে হয়। তুমি যখন একটা বিশাল মানে ওয়ান্ডার কখন হবা, মনে করো তুমি একটা জিনিস দেখোইনি, মানে দেখে এমন হয়েছে যে তোমার আর মানে মনে হচ্ছে না এটা অবিশ্বাস্য জিনিস দেখলে তুমি ওয়ান্ডার দিবা, পাখি কেমন সুন্দর দেখিয়ে, তাই না? আচ্ছা, she exclaimed with joy that it was a very, এই যে এটার বদলে হটের বদলে ভেরি বসালাম, a very, এটার সামনে নিয়ে চলে আসলাম, a very beautiful bird। এই তো হয়ে গেল। এবার দেখো the master narration matrix the ultimate হ্যাঁ shape। এবার দেখো বাক্যের ধরন অ্যাসার্টিভ এর বদলে আমরা কি বসাইছি, টোল বা সেই, কি বসাইছি, আর ওটাকে ব্রিজ মানে কনজাংশন কি দিয়ে দিছি, দ্যাট দিয়ে। এবার দেখো ইন্টারোগেটিভে আমরা সেইটার বদলে কি বসাইছি, হ্যাঁ কি বসাইছি, আস্কড। আর কনজাংশন ব্রিজ দিছি কোনটা, কি দিয়ে জোড়া লাগাইছি, ইফ দিয়ে, হোয়ার দিয়ে বা ডাব্লিউএস ওয়ার্ডটা দিয়ে। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা রিপোর্টিং ভার্বটার বদলে লিখছি অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইস। এখানে আমরা টু দিছি বা নট টু দিছি, তাই না? আচ্ছা, তারপর অপটেটিভে পেইড উইশড, দ্যাট দিব কিন্তু কনজাংশন হিসেবে। তারপর এক্সক্লেমেটরিতে কি দিব, এক্সেল উইথ জয়, সরো, ওয়ান্ডার, গ্রিভ, আমরা এটা কিন্তু দ্যাট দিয়ে জোড়া লাগাইছি। প্যাসেজ নারেশনটা এটা থাক, এটা পরের ক্লাসে হবে। এই তো ঠিক আছে, তো আসসালামু আলাইকুম।